আসসালামু আলাইকুম। প্রিয় ব্যাংক চাকরি প্রত্যাশী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে বিদ্যাবাড়ি পরিবারের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কম্বাইন্ড ব্যাংক সিনিয়র অফিসারের একটি প্রশ্ন নিয়ে, যেটি কিছুদিন যে পরীক্ষাটি কিছুদিন আগে হয়েছে। তো এই পরীক্ষার প্রশ্নগুলো যদি আপনি বেশি বেশি করে সমাধান করেন, তাহলে ব্যাংকের চাকরির প্রস্তুতি সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যাংকের চাকরির পরীক্ষাগুলো খুব দ্রুততর সময়ের মধ্যে হয়। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি, প্রিলি, রিটেন এবং ভাইভা খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায়। অর্থাৎ যেদিন প্রিলি হবে তার থেকে 6 মাসের মধ্যেই সমস্ত পরীক্ষা শেষ করে কিন্তু তারা নিয়োগ দিয়ে দেয়। এটা একটা বিশাল একটা ভালো একটা দিক। এবং এর মাধ্যমে মূলত যে বিষয়টি অর্জিত হয় সেটা হচ্ছে যে, আরেকটা বিষয় আপনাদের লক্ষণীয়, সেটা হচ্ছে যে অন্যান্য চাকরি পরীক্ষার সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে দেখা যায় যে ব্যাংকের চাকরির প্রস্তুতিটা খুবই সহজ, অল্প সময়ের ভিতর হয়ে যায়। অর্থাৎ আপনি যদি 4 থেকে 6 মাস একটা গুছিয়ে যদি প্রস্তুতি নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার একটা সমন্বিত ব্যাংকের যে কোনো একটা চাকরি কিন্তু হয়ে যাবে। তো সেই লক্ষ্যে আপনাদের এই প্রস্তুতিটাকে আরও বেশি জোরালো করার জন্য আমরা মূলত বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। এবং শুধু সমাধানই না, প্রত্যেকটা প্রশ্নের সাথে আরও 3, 4, 5টা করে আপনাদেরকে বাড়তি তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের প্রস্তুতিটা আরও বেশি জোরালো এবং শক্তিশালী হয়। তো প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। দেখেন, বিগত সালের প্রশ্নগুলো যদি আপনি ভালো করে দেখেন, যে ময়মনসিংহ গীতিকা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে এবং সামনে যে ব্যাংকের পরীক্ষাগুলোতে কিন্তু আসবে। তো ময়মনসিংহ গীতিকা এটা সম্পাদনা কে করেন? এই ময়মনসিংহ গীতিকা আমরা জানি যেটা সংগ্রহ করেছে কে। ময়মনসিংহ গীতিকাটা সংগ্রহ কে করেছে আমরা যদি খেয়াল করি, তার নাম হচ্ছে কি চন্দ্রকুমার দে। এই চন্দ্রকুমার দে মূলত কি ময়মনসিংহ গীতিকাটা সংগ্রহ করেন এবং এটাকে সম্পাদনা করেছিলেন মূলত দীনেশ চন্দ্র সেন। এই প্রশ্নটি ব্যাংকে এতবার এসেছে যেটা বলার বাইরে। তো এটা আপনারা অবশ্যই পড়বেন যে ময়মনসিংহ গীতিকার সম্পাদনা কে করেছেন বা এটা সংগ্রহ কে করেছেন, এটা তথ্যগুলো আপনাদের জানতে হবে। এরপর দেখেন যে ব্রজবুলি ভাষা হলো কি। ব্রজবুলি ভাষাটা আসলে কি আপনারা নিশ্চয়ই জেনেছেন যে পদ্মাবতী, তাই না? পদ্মাবতী নামক একজন মধ্যযুগে একজন কবি ছিলেন, যিনি মূলত তিনি একজন কবি না, কিন্তু কবি না হয়েও তিনি বেশ কিছু পদ লিখেছিলেন। সেটা হচ্ছে যে মৈথিলি ভাষায় লিখেছিলেন। এই জন্য তাকে বলা কি জয়দেব বলা হয়। তার উপাধি, এই যে পদ্মাবতীর উপাধি হচ্ছে কি মৈথিলি কোকিল বলা হয়, তাই না? তো এই যে মৈথিলি যে পদ্মাবতী, যে এই ব্রজবুলি ভাষায় যে তিনি যে পদগুলো লিখেছিলেন, তো এই ব্রজবুলিটা কি? এই ব্রজবুলিটা কি মিথিলার স্থানীয় ভাষা, না কৃত্রিম ভাষা, না কৃত্রিম কাব্য ভাষা, নাকি ব্রজ ভাষা? এটা হচ্ছে মূলত কৃত্রিম একটা কাব্য ভাষা, যেখানে মিশ্রণ ঘটেছে মূলত বাংলা, তারপর হলো প্রাকৃত ভাষা, এবং পাশাপাশি যে মৈথিলি যে ভাষাটা আছে, এই 3টা ভাষার সংমিশ্রণে তিনি কি করেছেন, এই ভাষাটা লিখেছেন, তাই না? যেমন তিনি লিখেছেন, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, তাই না? এটা হলো কি সেই পদ্মাবতীর সেই বিখ্যাত পদাবলী। আর আমরা জানি যে এই ব্রজবুলি ভাষায় প্রথম পদ লিখেছেন পদ্মাবতী এবং সর্বশেষ পদ লিখেছেন আমরা জানি ভানু সিংহ ঠাকুরের পদাবলী। ভানু সিংহ ঠাকুরের পদাবলী, যেটা লিখেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই তথ্যগুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন। এরপর দেখেন, অশুদ্ধ কিন্তু প্রচলিত বাংলা শব্দ কোনটা? অশুদ্ধ কিন্তু প্রচলিত, বহুল প্রচলিত। এই শব্দটা ভুল কিন্তু ব্যাপকভাবে প্রচলিত। যেমন দেখেন, ইতিমধ্যে সঠিক, উপরোক্ত আগে সবগুলো। ইতিমধ্যে এটার মূলত প্রকৃত রূপ হচ্ছে ইতোমধ্যে, তাই না? তার মানে এই বানানটা প্রচলিত কিন্তু ভুল, ঠিক আছে? সঠিক এটা মূলত প্রচলিত কিন্তু এটার মূল হচ্ছে ঠিক, এই ঠিক থেকে মূলত সঠিক হয়েছে, এটা একটা প্রচলিত ভুল। উপরোক্ত, উপরোক্ত একটা প্রচলিত ভুল, এটা উপরোক্ত হয় না, মূলত হয় কি উপরি উক্ত। আমরা নিশ্চয়ই জানি সেটা হচ্ছে কি উপরি উক্ত হয়। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এখানে সবগুলোই হচ্ছে কি, এখানে কি সবগুলোই, আগের সবগুলোই হচ্ছে কি প্রচলিত কিন্তু অশুদ্ধ। এটা প্রচলিত বাংলা শব্দ কিন্তু কি এগুলো অশুদ্ধ। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে প্রশ্নটি আছে, কুম্ভিলক শব্দের অর্থ কি? পরবর্তী যে প্রশ্নটি আছে, তো এই বিষয়টা তো আপনাদের কোনো টেকনিক নেই, এটা আপনাদের মনে রাখতে হবে যে কুম্ভিলক বলতে কি বোঝায়, যে অন্যের লেখা কি করে নিজের বলে চালিয়ে দেয়, তাকে বলা হয় কি কুম্ভিলক বলা হয়, যে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়, তাই না? এটা পরবর্তী যে প্রশ্নটি আছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে আদি যুগ কোনটা? আদি যুগ বলতে যেটা বোঝায় প্রাচীন যুগ। তো আমরা জানি যে বাংলা ভাষার জন্ম হয়েছে, যদি আমরা দেখি যে সুনীতি কুমার কি বলেছেন সেটা যদি আমরা খেয়াল করে দেখি, সুনীতি কুমার কি বলেছেন, তাই না? তো সুনীতি কুমারের মতে বাংলা ভাষার জন্ম হয়েছে 950 খ্রিস্টাব্দের দিকে। আর শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বহুভাষাবিদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650-এর দিকে বাংলা ভাষার জন্ম হয়েছে। ওই অনুযায়ী সাহিত্যের কি করা হয়েছে, মানে যুগ বিভাগটা করা হয়েছে।
তো সুনীতি কুমারের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বা আদি যুগটা কোনটা সেটা আমরা জানি 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, এটা বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আর শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি যুগ মানে প্রাচীন যুগ হচ্ছে কি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। তাহলে এখানে যে অপশন আছে সেই অনুযায়ী 650 থেকে 1200 খ্রিস্টাব্দ এটাই হচ্ছে কি মূলত বাংলা সাহিত্যের কি আদি যুগ মানে প্রাচীন যুগ। এরপরে দেখেন যে এখানে একটা বর্ণ দেওয়া আছে, এই যে একটা বর্ণ দেখতে পারতেছেন, এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কিভাবে। দেখেন বাংলা ভাষায় দুইটা বিশেষ বর্ণ আছে, একটা হচ্ছে যেটাকে আমরা ক্ষীয় খ বা যুক্ত খ বলে থাকি, আর একটা আছে এটা হচ্ছে কি আরেকটা বর্ণ আছে ঠিক দেখতে এরকম, এই বর্ণটাকে কি বলা হয়, এটা হচ্ছে কয়ে স। এই বর্ণটি যুক্ত হয়েছে মূলত কয়ের সাথে মূর্ধন্য স যুক্ত হয়ে কি হয়েছে এখানে ক্ষীয় খ বা কয়ে স বা যুক্ত খ হয়েছে। আর এই সব বর্ণটার উচ্চারণ হচ্ছে মূলত হয়ে ম, অর্থাৎ হয়ের সাথে ম এই দুইটা বর্ণের মিশ্রণে কি তৈরি হয়েছে এখানে হয়ে ম বর্ণটি তৈরি হয়েছে। তো অবশ্যই আপনারা মনে রাখবেন যে কয়ে স এখানে হয়েছে মূলত কি ক্ষীয় খ হয়েছে, আর যেটা হচ্ছে হয়ে ম এটা হচ্ছে এই যে প্রশ্নে যে বর্ণটি দেওয়া আছে এটা হচ্ছে মূলত কি হয়ে ম, এই দুইটা বর্ণের মিশ্রণে এখানে আমরা যুক্ত বর্ণটি পেয়েছি। এরপরে যে প্রশ্নটি আছে যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য নাটক ছিল, তার মধ্যে কোনটি নয়, শর্মিষ্ঠা নাকি তাসের ঘর নাকি রক্তকবরী নাকি চিত্রাঙ্গদা। তো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তাসের ঘর, রক্তকবরী, চিত্রাঙ্গদা তিনটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত, একমাত্র যেটা হলো শর্মিষ্ঠা, এই শর্মিষ্ঠা এই নাটকটা লিখেছেন মূলত কি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের লেখা এটা কি ছিল একটি নাটক ছিল, মাইকেল মধুসূদন দত্তের লেখা এটি হচ্ছে মূলত নাটক। শুধু তাই না, এটাকে বলা হয় কি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক, মনে রাখবেন এটি শুধু নাটকই না, এটি হচ্ছে মূলত বাংলা সাহিত্যের এটা প্রথম কি ছিল সার্থক নাটকও বটে। এটা হচ্ছে বাংলা সাহিত্যের কি প্রথম সার্থক নাটক, অবশ্যই এটা আপনারা পড়বেন শর্মিষ্ঠা। এইখানে তাহলে উত্তর হবে কি শর্মিষ্ঠা, এটাই কি নয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি। পরবর্তী যে প্রশ্ন আছে বাংলা লিপির উৎস কি, এখানে চারটা অপশন দেওয়া আছে, শুদ্ধ লিপি, দেবনাগরী লিপি, নাগরী লিপি নাকি ব্রাহ্মী লিপি। এখানে সহজেই আমরা বুঝতে পারি যে ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, তাই না, বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মূলত ভারতীয় লিপিমালা। তো এই ভারতীয় লিপিমালার যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, ভারতীয় লিপিমালার কয়টি অংশ ছিল, দুইটা শাখা ছিল, একটা হচ্ছে খরষ্টি ছিল, তো খরষ্টি লিপিটা লেখা হয়তো ডান দিক থেকে যেমন আরবি, ফার্সি, উর্দু, আর একটা হলো ব্রাহ্মী লিপি, এই ব্রাহ্মী লিপি লেখা হয়তো বাম দিক থেকে। এই ব্রাহ্মী লিপির যে তিনটা শাখা ছিল, একটা পশ্চিমা লিপি, একটা পূর্বী লিপি, একটা মধ্য ভারতীয় লিপি। তো ব্রাহ্মী লিপির অন্যতম একটা শাখা হচ্ছে পূর্বী লিপি। এই পূর্বী লিপির একটা রূপের নাম হচ্ছে কি আমরা জানি কুটিল। এই পূর্ব লিপির কুটিল রূপ থেকে মূলত কি হয়েছে বাংলা লিপির জন্ম হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ব্রাহ্মী লিপি থেকে মূলত বাংলা লিপির জন্ম হয়েছে। এরপরে যে প্রশ্নটি আছে যে অংশ শব্দের উচ্চারণ কি, অংশ, তো অংশ শব্দের সঠিক উচ্চারণ কি, এখানে দেখেন অংশ 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 অংশ, এই অংশ শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে মূলত ঠিক এরকম অংশ অংশ, অথবা এখানে অপশন যেহেতু একসাথে যুক্ত করে দিয়েছে তাহলে আমরা এভাবেও নিতে পারি, অংশ বলতে পারি, হ্যাঁ অংশও বলতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে কি হবে উচ্চারণটা অংশ হবে। পয় শব্দের অর্থ কি, পয়, তো আমরা জানি যে পয়, এগুলো তো আপনাদের মনে রাখতে হবে, এগুলো তো আর কোনো টেকনিক নাই। তো পয় শব্দের অর্থ বলতে কি বোঝায়, পয় শব্দের অর্থ হচ্ছে এখানে মূলত পানি, পয় বলতে এখানে কাকে বোঝায়, পানিকেই বোঝানো হচ্ছে। এরপর দেখি পরবর্তী যেটি আছে, সন্ধিতে রস্বই দীর্ঘই এর পরে যদি অ বা আ থাকলে উভয় মিলে কি হয়। খেয়াল করে দেখেন সন্ধিতে রস্বই এবং দীর্ঘই এর পরে যদি অ বা আ থাকলে মূলত কি হয় দুইটা মিলে। ভালো করে যদি আমরা খেয়াল করি, একটা শব্দ হচ্ছে যদ্যপি, খেয়াল করে দেখেন যদ্যপি, তো সন্ধিগুলো খুব সহজেই করা যায়। সন্ধি করতে গেলে আপনারা মনে রাখতে হবে যে যোগের আগের শব্দটা হবে মূল শব্দ প্লাস শুদ্ধ শব্দ হবে, ঠিক আছে, যোগের পরের শব্দটা হবে মূল শব্দ প্লাস সেটা কি হবে শুদ্ধ শব্দ হবে, মূল শব্দ প্লাস শুদ্ধ হবে। তো এখানে দেখেন যে জ দ জ ফলা তাহলে পি, আর সন্ধির একটা নিয়ম মনে রাখবেন যে পূর্ব বর্ণে এবং পরের বর্ণে তার কার সহ আর কি, এখানে কি হয় না সন্ধি হয় না, সন্ধি হয় কোথায় সবসময় মাঝখানে হয়। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে যদ্যপি শব্দে সন্ধিটা কোথায় হয়েছে মাঝখানে হয়েছে, জ ফলা হয়েছে, তাহলে এখানেই যোগ দেন, যেখানেই সন্ধি হবে এখানেই যোগ দেন। এখন যদ, দেখেন আমি বলছিলাম যে এর আগের শব্দটা কি শুদ্ধ হবে, তাহলে যদ শব্দের মূল শব্দ কি আমরা জানি যে যদি, আর এদিকে অন্যস্বর বসবে, অনস্বর বলতে বোঝায়, অনস্বর সহজে মনে রাখবেন যে জিনিসটার উপর সন্ধি হয়েছে বা যেটার উপর যে ধ্বনির উপর সন্ধি হয়েছে ওইটাতে কি কার আছে, এখানে জ ফলাতে সন্ধি হয়েছে, তাহলে জ ফলাতে যেহেতু কোনো কার নাই
এই জন্য এখানে অ দিবেন, কার না থাকলে অ দিবেন। তাহলে যদি যোগ পি, এখানে ভালো করে খেয়াল করে দেখেন যে জ দ তারপর হলো ই আর এদিকে হলো কি অ পি, তাই না, ওপি। এই যে দেখেন ই এর সাথে কি হয়েছে, অ এর যে একটা মিলন হয়েছে, রস্বই এর সাথে অ এর মিলন। এই জন্য রস্বই বা দীর্ঘের সাথে অ বা আ থাকলে দুইটা মিলে কি হয়, জ ফলা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।